হ্যাঁ, কারণ এখানে আমি যে টেকনিকটা দিব অবশ্যই এই টেকনিকটা আপনার অনুবাদে 100% লাগবে, এটা ছাড়া অনুবাদ করা যাবে না। Hey viewers, how are you? I am very hopeful you will be very good. Today I am going to teach you about translation, especially bank and BCS. তো ভিউয়ার্স, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক 2012 সালে একটি ইংরেজি অনুচ্ছেদ দেওয়া হয়েছিল। ওই ইংরেজি অনুচ্ছেদ থেকে আমি একটি বড় বাক্য নিয়েছি, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে ইংরেজি বাক্যকে ট্রান্সলেশন করতে পারবেন কৌশল ব্যবহার মাধ্যমে। তাহলে চলুন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যখন এই ভিডিওটি দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবেন। যদি খাতা কলম নিয়ে বসে যান তাহলে এটা একটু ভালো হয় আর কি। হ্যাঁ, কারণ এখানে আমি যে টেকনিকটা দিব অবশ্যই এই টেকনিকটা আপনার অনুবাদে 100% লাগবে, এটা ছাড়া অনুবাদ করা যাবে না। ওকে, তাহলে ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি অনুবাদের কৌশলের প্রথম ক্লাস। তো ভিউয়ার্স, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক 2012 সালে আসলে এই অনুচ্ছেদটা দেওয়া হয়েছিল। এখান থেকে আমি একটি বাক্য নিয়েছি। আচ্ছা, একটু ভালোভাবে একটু লক্ষ্য করেন, আপনাকে যখন ইংরেজি কোনো বাক্য দেওয়া হবে তখন আপনি যখন ইংরেজি বাক্যকে বাংলাতে ট্রান্সলেশন করবেন তখন কিন্তু আপনার একটা ভালোভাবে কাজ করতে হবে। সেটা কি, ইংরেজি বাক্যটিকে আপনি পড়ে ফেলবেন, পরে আপনি ভার্বটা নির্ণয় করে ফেলবেন। আর প্রশ্ন হচ্ছে, দেখুন আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, যারা বিসিএস এ পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই আপনারা তো অনার্স মাস্টার্স পাস করেছেন, তাই না? তো আমার থেকে এক্সট্রা করে তো আর বলতে হচ্ছে না যে এটা ভার্ব। আপনি অবশ্যই বাক্য দেখলে অবশ্যই চিনতে পারবেন যে এটা ভার্ব, তাই না? তাহলে ভিউয়ার্স চলুন প্রথমে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেই, এরপর আমরা জাস্ট ফোকাস করব ভার্বের উপর। ঠিক আছে, আপনি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি শিখতে পারবেন যে আসলে এখানে অনুবাদের কৌশলটা কি। দেখুন, এখানে আমরা প্রথমে বাক্যটি কি পড়ে নেই। বাক্যটির মধ্যে কি লেখা আছে? A lack of awareness has created a narrow perception on the CSR programs among the business houses in the country. আচ্ছা, তো এই চারটি বাক্য তো আমি পড়লাম, বাক্য পরে আমি বুঝে ফেললাম যে এখানে has created এটা হচ্ছে আমার ভার্ব, has হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, আর created হচ্ছে আমার মূল ভার্ব। তো ভার্ব যখন আমরা নির্ণয় করতে পেরেছি, আমরা সবাই একটা জিনিস জানি, যেখানে ভার্ব বসে ভার্বের আগে সাবজেক্ট বসে। ঠিক আছে, তাহলে এখানে হ্যাজ ক্রিয়েটেড এটা হচ্ছে আমার ভার্ব, তাহলে ভার্বের আগে যা থাকে তাই তো সাবজেক্ট। তাহলে এখানে দেখুন a lack of awareness এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো ভিউয়ার্স, আমি এই চারটি বাক্য পড়ে প্রথমত সাবজেক্ট নির্ণয় করে ফেললাম, এরপর ভার্ব নির্ণয় করে ফেললাম। এবার আমার থেকে একটা জিনিস দেখতে হবে, ভার্বের পরে কি আছে। দেখুন, ভার্বের পরে আপনার হয়তো একটা নাউন থাকতে পারে, তাই না? যদি নাউন থাকে তাহলে ওই নাউনটা হচ্ছে আপনার অবজেক্ট, অথবা ভার্বের পরে আপনার আর্টিকেল প্লাস নাউন থাকতে পারে, যদি থাকে তাহলে ওইটা অবজেক্ট। আপনার ভার্বের পরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে, যদি থাকে তাহলে ওইটা অবজেক্ট। যদি আপনার আর্টিকেল প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এরপরে নাউন যদি থাকে তাহলে অবশ্যই ধরে নেবেন এটা অবজেক্ট। অর্থাৎ এই চারটা জিনিসের মধ্যে যদি আপনার কোনো একটি জিনিস, কোনো একটি শব্দ যদি থাকে ভার্বের পরে, তাহলে অবশ্যই ধরে নেবেন ভার্বের পরে কি আছে? অবজেক্ট আছে। যদি এই চারটার মধ্যে একটাও যদি না থাকে তাহলে যে শব্দটা থাকবে এটা হয় অ্যাডভার্ব হবে সরাসরি, না হয় প্রিপোজিশন হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা? আমি আবারও বলছি, আমাদের সাবজেক্ট এবং ভার্ব নির্ণয় করা শেষ। এবার আমাকে নির্ণয় করতে হবে যে আমার এখানে অবজেক্ট আছে কিনা। অবজেক্ট কিভাবে বুঝবো? ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে ওই নাউনটা অবজেক্ট, ভার্বের পরে আর্টিকেল এবং নাউন থাকে তাহলে ওই আর্টিকেল এবং নাউন পুরাটা হচ্ছে আমার কি? অবজেক্ট। যদি ভার্বের পরে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন থাকে তাহলে অবশ্যই আমি ধরে নিব ওইটা কি? অবজেক্ট। অথবা আমার যদি ভার্বের পরে আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা নাউন এই চারটার মধ্যে যদি কোন একটি জিনিস থাকে তাহলে অবশ্যই আমি ধরে নিব ভার্বের পরে আমার কি আছে? অবজেক্ট আছে। যদি না থাকে, এই চারটার মধ্যে যদি একটাও না থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নিতে পারি এখানে হয় অ্যাডভার্ব বসবে, না হয় সরাসরি প্রিপোজিশন বসবে। এবার আমার থেকে দেখতে হবে যে আমাদের এখানে যে ভার্বটা আমরা ইউজ করেছি ওই ভার্বের পরে অবজেক্ট আছে কিনা। তাহলে আমরা একটু পরে নিই, হ্যাজ ক্রিয়েটেড এটা ভার্ব, ভার্বের পর কি পাচ্ছি? হ্যাঁ, এখানে আমরা একটা আর্টিকেল পাচ্ছি, এরপর আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, এরপর এখানে একটা আমরা নাউন পাচ্ছি। অর্থাৎ এখানে আমার 3 নম্বর ফর্মুলার মধ্যে পড়েছে। অর্থাৎ এখানে আর্টিকেল আছে ভার্বের পরে, অ্যাডজেক্টিভ আছে এবং নাউন আছে। দ্যাট মিন্স এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন এই পুরো ফ্রেজের শব্দের অর্থ কি? শব্দগুচ্ছ। এই তিনটা শব্দ আমার কি হিসেবে গ্রহণ করতে হবে? অবজেক্ট হিসেবে গ্রহণ করতে হবে। দ্যাট মিন্স এই বাক্যটি কিন্তু সাজানো হয়েছে সাবজেক্ট, ভার্ব,
অবজেক্ট দিয়ে। এই তিনটা জিনিস তো আমরা ভিউয়ার্স পেয়ে গেছি, তাই না? এবার আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কোনো ক্লজ দেওয়া আছে নাকি প্রিপজিশন প্লাস নাউন দেওয়া আছে। যদি ক্লজ দেওয়া থাকে তাহলে আলাদাভাবে অনুবাদ করতে হবে। যদি অবজেক্টের পরে প্রিপজিশন নাউন প্রিপজিশন নাউন প্রিপজিশন নাউন এভাবে যদি আমার থাকে তাহলে আমার প্রিপজিশন ফ্রেজের স্টাইলে অনুবাদ করতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স আমরা প্রথমে কি পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, এরপর ভার্ব পেয়ে গেলাম, এরপর অবজেক্ট পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমাদের দেখতে হবে যে এখানে কোনো ক্লজ আছে নাকি আমাদের এখানে প্রিপজিশনাল ফ্রেজ আছে। হ্যাঁ, এখন আমাদের এই জিনিসটা দেখতে হবে। তাহলে চলুন আমরা পড়ি বাকি দুই লাইন। এখানে কি লেখা আছে, অন প্রিপজিশন দি CSR প্রোগ্রাম অ্যামাং দি বিজনেস হাউসেস ইন দি কান্ট্রি। অর্থাৎ এখানে তিনটা প্রিপজিশন আছে, দেখুন অন প্রিপজিশন, অ্যামাং প্রিপজিশন, দেন আপনার ইন হচ্ছে প্রিপজিশন। দ্যাট মিনস ভিউয়ার্স দেখুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে যখন আমার বাক্যটিকে বড় করা হচ্ছে তখন কিসের সাহায্য নেওয়া হচ্ছে, প্রিপজিশন প্লাস নাউন মানে প্রিপজিশন ফ্রেজের সাহায্য নেওয়া হচ্ছে। তো দ্যাট মিনস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ইংরেজি বাক্যটা কোন সিকোয়েন্সে দ্বারা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশন ফ্রেজ দ্বারা এই পুরো বাক্যটা এ স্টাইলে সাজানো হয়েছে। এবং এ স্টাইলের বাক্য আপনি অহরহ পাবেন, ব্যাংক বলেন বিশেষ বলেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রিপজিশন ফ্রেজের ব্যবহার থাকে। এবার দেখুন যখন আমার ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশন ফ্রেজ থাকবে তখন আমি এটাকে কিভাবে অনুবাদ করব ভালোভাবে একটু লক্ষ্য করুন। এটা হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা কি এটা। এবার আমি যখন বাংলা করব এই স্ট্রাকচারটার মধ্যে তখন কিভাবে বাংলা করব, প্রথমে আমি সাবজেক্টটাকে ঠিক রাখবো, এরপর পিছন থেকে আমি করে দিব প্রিপজিশন ফ্রেজটাকে অনুবাদ করব, এরপর আমি অবজেক্টটাকে অনুবাদ করব, এরপর আমি ভার্বটাকে অনুবাদ করব। আমার ইংরেজিতে যদি এরকম থাকে তাহলে আমি বাংলায় এভাবে অনুবাদ করব। ইংরেজিতে কি দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপজিশন ফ্রেজ। এই স্টাইলের যখন কোন একটি বাক্য সাজানো থাকবে তখন আমরা এটা বাংলা করার জন্য সাবজেক্টটাকে অনুবাদ করব, এরপর প্রিপজিশন ফ্রেজটাকে অনুবাদ করব, এরপর অবজেক্টটাকে অনুবাদ করব এবং সবার শেষে বাংলাতে ভার্বটাকে কি করতে হয়, অনুবাদ করতে হয়, ঠিক আছে? তো ভিউয়ার্স এই জিনিসটা তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কোন স্টাইলে অনুবাদটা করব, এই স্টাইলে অনুবাদটা করব। কেন? কারণ আমার ইংরেজি বাক্যটা এভাবে সাজানো আছে। তাহলে প্রথমে আমি সাবজেক্টটাকে অনুবাদ করে ফেলবো, এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে ওইটাকে আমি প্রথমে অনুবাদ করে ফেলবো। এবার প্রিপজিশন ফ্রেজ, এই যে অন থেকে শুরু করে কান্ট্রি পর্যন্ত প্রিপজিশন ফ্রেজ, বাংলাতে আমি প্রথমে সাবজেক্ট অনুবাদ করবো, এরপর প্রিপজিশন ফ্রেজটাকে আমি অনুবাদ করে ফেলবো, দেন বাংলাতে আমি অবজেক্টটাকে অনুবাদ করবো, এরপর সবার শেষে হ্যাভ ক্রিয়েটেড ভার্বটাকে আমি বাংলা অনুবাদ করব। তাহলে আমার অনুবাদটা শ্রুতি মধুর হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন, আপনারা একটু সাবজেক্টের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করেন। সাবজেক্টে কি লেখা আছে, a lack of awareness, প্রিপজিশন দিয়ে দুইটা নাউনকে অ্যাড করা হয়েছে। যখন আপনারা প্রিপজিশন ফ্রেজ দেখবেন তখন অবশ্যই এটাকে পিছন থেকে অনুবাদ করবেন, যেমন দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমরা যখন এটাকে অনুবাদ করব তখন পিছন থেকে অনুবাদ করব, ঠিক আছে? পিছন থেকে প্রথমে বাংলাদেশটাকে আমার অনুবাদ করতে হবে, বাংলাদেশ। অফের বাংলা কি, র অথবা এর, তাহলে আমি এখানে একসাথে লিখে দিই বাংলাদেশের। এবার আমরা কি অনুবাদ করবো, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, অর্থাৎ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। অফ প্রিপজিশন দিয়ে দুইটা নাউনকে অ্যাড করা হয়েছে। যখন আমরা প্রিপজিশন ফ্রেজ দেখবো তখন আমরা পিছন থেকে অনুবাদ করব, দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে আমি অনুবাদ কি করেছি, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাই না? আচ্ছা, ঠিক এই ধরনের সেম জিনিসটাই কিন্তু আসলে এখানে সাবজেক্টের মধ্যে দেওয়া আছে। আপনারা একটু দেখুন, a lack of awareness, এখানে অফ প্রিপজিশন দিয়ে কিন্তু দুইটি নাউনকে অ্যাড করা হয়েছে। তাহলে আমি কিভাবে অনুবাদ করবো ভিউয়ার্স, পিছন থেকে অনুবাদ করব। তাহলে আমি অনুবাদ করে নিই। অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি, সচেতনতা। তাহলে আমি অনুবাদ করছি সচেতনতা। অফের বাংলা কি, র অথবা এর, তাহলে আমি রটা নিচ্ছি, সচেতনতার। লাইক বাংলা কি হবে, অভাব। তাহলে ভিউয়ার্স আমার সাবজেক্টটা অনুবাদ শেষ। তাহলে এবার আমি কি অনুবাদ করব, প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ এখান থেকে নিয়ে এতটুকু হচ্ছে আমার প্রিপজিশনাল ফ্রেজ। অন দি CSR programs among the business houses in the country, এটা যেহেতু প্রিপজিশন ফ্রেজ দ্বারা যুক্ত তাহলে আমরা কি করব, পিছন থেকে অনুবাদ করব, পিছন থেকে আমরা অনুবাদ করব। তাহলে প্রথমে কি অনুবাদ করতে হবে, দি কান্ট্রি, কান্ট্রি বাংলা কি, দেশ। এরপর আমি কি অনুবাদ করব, ইন, ইনের বাংলা কি, অথবা অ।
ঠিক আছে, ইনের বাংলা ইন কিংবা এট এর বাংলা কি এ অথবা ও। যেমন আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন চট্টগ্রাম বাংলা কি হবে, আমি চট্টগ্রামে, চট্টগ্রামের সাথে এ যুক্ত পাচ্ছে, আমি চট্টগ্রামে বসবাস করি। অথবা আই এম এট কলেজ, আমি কলেজে আছি। হ্যাঁ, হি ইজ স্ট্যান্ডিং এট দি ডোর, সে দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা যখন এট ইউজ করব কিংবা ইন ইউজ করব তখন আমরা এ অথবা ও এই শব্দগুলা, এই বর্ণগুলা, এই বিভক্তিগুলা আমরা নাউনের সাথে লাগিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে ইন দি কান্ট্রি, কান্ট্রি মানে কি দেশ, আর ইন মানে এ, তাহলে আমি একসাথে অ্যাড করে দিই বাংলাদেশে, দুঃখিত দেশে, ইন দি কান্ট্রি কি দেশে হবে অনুবাদটা। আচ্ছা, এরপর দেখুন ভিউয়ার্স, আমরা পিছন থেকে অনুবাদ করছি। তাহলে এখানে পাচ্ছি কি অ্যামাং দি বিজনেস হাউসেস, অ্যামাং দি বিজনেস হাউসেস। এই যে এখানে অ্যামাংটা দেখতে পাচ্ছেন আর এদিকে ইন প্রিপজিশন দেখতে পাচ্ছেন, দুই প্রিপজিশনের মাঝখানে যা কিছু থাকবে এগুলো সব গ্র্যাজুয়ালি অনুবাদ করে ফেলবেন, গ্র্যাজুয়ালি। তাহলে আমি এখানে যখন অনুবাদটা করব তাহলে প্রথমে দি বিজনেসটাকে অনুবাদ করব, এরপর হাউসটাকে অনুবাদ করব, এরপর আমি অ্যামাংটাকে অনুবাদ করব। আমরা পিছন থেকে অনুবাদটা করছি। একটা জিনিস মনে রাখবেন, দুইটা প্রিপজিশন যখন থাকবে, দুই প্রিপজিশনের মাঝখানে যতগুলো শব্দ থাকবে ওই শব্দগুলোকে আমরা গ্র্যাজুয়ালি অনুবাদ করব। ঠিক আছে, তাহলে দি বিজনেস হাউস, এখানে বিজনেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা কি ব্যবসায়িক, ব্যবসায়িক। হাউসেস বাংলা কি হবে, প্রতিষ্ঠান সমূহ, প্রতিষ্ঠান সমূহ। আচ্ছা, তাহলে আমাদের দি বিজনেস হাউসেস এটা বাংলা শেষ। এরপর আমরা কি অনুবাদ করব, অ্যামাং, অ্যামাং এর বাংলা কি মধ্যে। আচ্ছা, তো ভিউয়ার্স এবার দেখুন আমাদের এতটুকু অনুবাদ শেষ। এরপর আমরা অন দি সিএসআর প্রোগ্রামটাকে আমরা অনুবাদ করব। এখানে দেখুন অ্যামাং এবং অন প্রিপজিশন, দুই প্রিপজিশনের মাঝখানে দুইটা শব্দ আছে, তাহলে ওই দুইটা শব্দ আমরা গ্র্যাজুয়ালি অনুবাদ করব। ঠিক আছে, এখানে সিএসআর, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা হয়তো খুব ভালোভাবে জানেন সিএসআর এর মিনিংটা কি। এখানে সি হচ্ছে কর্পোরেট, এস হচ্ছে সোশ্যাল, আর হচ্ছে রেসপন্সিবিলিটি। তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হ্যাঁ, এটার ফুল ফর্ম হচ্ছে এরকম। তাহলে আমরা এটা বাংলা অনুবাদটা করে নিই, সিএসআর, এরপর প্রোগ্রামটাকে আমরা অনুবাদ করব, দেন আমরা অনটাকে অনুবাদ করে ফেলবো। ঠিক আছে, আমি আগেই বলেছি দুই প্রিপজিশনের মাঝখানে যখন আমার যতগুলো শব্দ থাকবে ওই শব্দগুলোকে আমরা গ্র্যাজুয়ালি অনুবাদ করব। ঠিক আছে, তাহলে দি সিএসআর, সি মানে কি কর্পোরেট, আমি লিখে নিচ্ছি কর্পোরেট, এস মানে হচ্ছে সামাজিক, আর মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, যার বাংলা হচ্ছে কি দায়িত্ব। অন মানে কি, অনের প্রায় 22টা নিয়ম আছে অন প্রিপজিশনে, আমরা একটাই জানি অন মানে উপরে। আসলে না, আপনারা একটু স্ক্রিনশটটা দেখেন যে অনের একটা মিনিং হয় ব্যাপারে কিংবা বিষয়ে কিংবা সম্বন্ধে কিংবা সম্পর্কে। হ্যাঁ, তাহলে এখানে অনটা ব্যবহার করা হয়েছে কোনো কিছু ব্যাপারে, ওকে, অথবা বিষয়ে, ব্যাপারে। তো ভিউয়ার্স আমরা প্রথমে সাবজেক্টটাকে অনুবাদ করলাম, এখানে সাবজেক্টটাকে অনুবাদ করলাম, এরপর আমরা প্রিপজিশন ফ্রেজটা অনুবাদ করে ফেললাম। এবার আমাদের কি বাকি আছে, ভার্ব আর অবজেক্ট। তাহলে আমরা এরপর কি অনুবাদ করব, অবজেক্টটাকে অনুবাদ করব। দেখুন অবজেক্টে কি লেখা আছে, এ ন্যারো পারসেপশন। তাহলে আমরা এটা গ্র্যাজুয়ালি অনুবাদ করব, যেহেতু এদের মধ্যে কোনো কি নেই, প্রিপজিশন নেই। প্রিপজিশন না থাকলে আমরা গ্র্যাজুয়ালি অনুবাদ করব। প্রথমে এটাকে অনুবাদ করব, এরপর ন্যারোটাকে অনুবাদ করব, এরপর পারসেপশনটাকে আমি অনুবাদ করব। হ্যাঁ, তাহলে এ মানে কি একটি, এ যখন ব্যক্তির সাথে বসে তখন এর বাংলা মিনিং হয় একজন, এ যখন বস্তুর সাথে বসে তখন এটার মিনিং হয় একটি কিংবা একটা। তাহলে এ মানে একটি, ন্যারো মানে কি সংকীর্ণ, সংকীর্ণ, পারসেপশন মানে কি ধারণা। হ্যাজ ক্রিয়েটেড, হ্যাজ ক্রিয়েটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমরা এটা বাংলা অনুবাদ করার জন্য ভার্বের সাথে এচ শব্দটা অ্যাড করে দিই। যেমন যেমন ধরুন সে গিয়েছে, গিয়েছে, আপনারা এখানে একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন, গিয়েছে, গিয়েছে, এটাকে যদি আপনি ভাঙেন, গরস্কার গিয়ে অন্ধস্থীয়, এরপর এচ, এরপর এ, এখানে এচ শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, গিয়েছে, খেয়েছে, খেয়েছেন, খেলেছে,
এই টাইপের যখন আপনি দেখবেন তখন অবশ্যই ধরে নেবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন আপনি অনুবাদ করবেন তখন ভার্বের মধ্যে অবশ্যই এচ শব্দটাকে অ্যাড করে দিতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে দেখুন খেয়েছি কে যদি আপনি আলাদা আলাদা ভাবে ভাঙেন তাহলে এচ শব্দটা আপনি পাবেন। যারা অনুবাদ করতে পারেন না অবশ্যই আপনাদের টেন্সের ক্লাসটা করতে হবে আমার, কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন যে একটা বাক্য ডিপেন্ড করে কিন্তু ভার্বের উপর। ভার্ব ছাড়া কোনো বাক্য হইতে পারে না। একটা বাক্য ডিপেন্ড করে ভার্বের উপর, আর ভার্ব ডিপেন্ড করে টেন্সের উপর। পুরো অনুবাদটা কিন্তু আপনার টেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আর আপনি যদি টেন্সে ভুল করেন তাহলে আপনার পুরা বাক্যটাকে ভুল ধরা হবে। ওকে, আচ্ছা, তাহলে হ্যাজ ক্রিয়েটেড আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে ইউজ করি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ভাত খেয়েছি। আই হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গিয়েছি। হ্যাঁ, আই হ্যাভ রিড দিস বুক, আমি এই বইটি পড়েছি। এচ শব্দটা অ্যাড করতে হবে। তাহলে এখানে হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি হয়েছে। দেখুন হয়েছে, সৃষ্টি হয়েছে, হয়েছের মধ্যে এচ শব্দটা আপনি পাবেন। ওকে, তাহলে হ্যাজ ক্রিয়েটেড এর বাংলা কি হবে? সৃষ্টি হয়েছে। তো ভিউয়ার্স, আমার তো অনুবাদ করা শেষ, পুরাটাই আমার অনুবাদ করা শেষ। যখন আমরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব তখন আমাদের আরো একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে সংযোজন এবং বিয়োজন। সংযোজন এবং বিয়োজন। সংযোজনটা কি? যেমন আমি যদি আপনাকে বলি আই ইট মিট উইথ রাইস, আই ইট মিট উইথ রাইস, এটা বাংলা কি হবে? প্রথমে সাবজেক্ট অনুবাদ করবেন, এবার পিছন থেকে অনুবাদ করে দিবেন। হ্যাঁ, প্রিপোজিশন, ফ্রেজ, অবজেক্ট, এরপর ভার্ব। আই ইট মিট উইথ রাইস বাক্যটিও কিভাবে সাজানো হয়েছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, ফ্রেজ। যখন আপনি এটাকে অনুবাদ করবেন তখন সাবজেক্টটা ঠিক রাখবেন, এরপর প্রিপোজিশন, ফ্রেজ, অবজেক্ট, ভার্বটাকে আপনি বসিয়ে বাংলা অনুবাদ করবেন। এক কথায় যদি বলতে চাই পিছন থেকে অনুবাদ করলে হবে। দেখুন আই ইট মিট উইথ রাইস, এটা বাংলা কি হবে? আমি ভাতের সাথে মাংস খেয়েছি। দেখুন এখানে উইথ রাইস, উইথ মানে সাথে, রাইস মানে ভাত। যখন আপনি এটাকে অনুবাদ করছেন তখন আপনি কি বলছেন? ভাতের সাথে, আমি ভাতের সাথে মাংস খাই। এই যে ভাতের মধ্যে আপনি এর শব্দটা যোগ করে দিয়েছেন। কোত্থেকে পেয়েছেন? আপনি এটা এক্সট্রা করে সংযোজন করেছেন। এটাকে যখন আপনি এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করবেন তখন এটাকে বলা হয় সংযোজন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি বিয়োজন করেন। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে দেখুন সবকিছু বাংলা অনুবাদ হয়েছে, কিন্তু এম এর কোনো বাংলা অনুবাদ হয়নি। এম এর অর্থ হচ্ছে হয়, হন, হলো, এগুলা। কিন্তু আপনি কি করলেন? এটাকে অনুবাদ করলেন না, এটাকে আপনি বাদ দিলেন। তার মানে বিয়োজন করলেন। কেন? যাতে আপনার পড়তে, শুনতে, দেখতে যাতে ঠিক লাগে, শ্রুতি মধুর লাগে। ঠিক তদ্রুপ আমরা যখন অনুবাদ করব ইংরেজি থেকে বাংলা তখন আমাদের এক্সট্রা করে সংযোজন করতে হবে, না হয় কিছু কিছু জিনিস বিয়োজন করতে হবে। তো ভিউয়ার্স, আমি যে আপনাদেরকে এখানে অনুবাদটা করিয়ে দিয়েছি শব্দ টু শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড, এখন আমাদের দেখতে হবে যে এখানে কোনো সংযোজন দরকার নাকি বিয়োজন দরকার। তাহলে চলুন আমরা পড়ে নেই কি লেখা আছে এখানে। সচেতনতার অভাব দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ। সচেতনতার অভাব নাকি অভাবে? অভাবে হবে। তাহলে আমি এখানে এ কাট দিলাম, সংযোজন করলাম। সচেতনতার অভাবে দেশে ব্যবসায়িক, দেশে নাকি দেশের? দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ মধ্যে। সমূহ মধ্যে নাকি সমূহের মধ্যে? অবশ্যই সমূহের মধ্যে। এক্সট্রা করে সংযোজন করলাম। কর্পোরেট সামাজিক দায়িত্ব ব্যাপারে একটি সংকীর্ণ ধারণা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এবার আমরা সংযোজন করলাম। এবার আমরা একটু পড়ে দেখি বাক্যটা আমাদের শ্রুতি মধুর লাগছে কিনা, একটু ভালোভাবে পড়ে দেখুন। সচেতনতার অভাবে দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহের মধ্যে কর্পোরেট সামাজিক দায়িত্বের ব্যাপারে, এখানে একটা কি হবে? দায়িত্বের ব্যাপারে একটি সংকীর্ণ ধারণা সৃষ্টি হয়েছে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমার প্রত্যেক শ্রুতি মধুর লাগছে, কারণ আমি এখানে কি করেছি? সংযোজন করেছি। দ্যাট মিনস অনুবাদের ক্ষেত্রে আমার কিছু জিনিস সংযোজন দরকার, কিছু জিনিস বিয়োজন দরকার। আমি আর একটু মনে করিয়ে দিই, আমাদের যে ইংরেজি বাক্যটা ছিল এটার স্ট্রাকচারটা কিভাবে ছিল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, ফ্রেজ। ইংরেজিতে যখন আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রিপোজিশন, ফ্রেজ দেখবেন তখন এটাকে বাংলা করার জন্য আপনি সাবজেক্টটা অনুবাদ করবেন, প্রিপোজিশন, ফ্রেজটা অনুবাদ করবেন, এরপর আপনি অবজেক্টটা অনুবাদ করবেন, এরপর আপনি সবার শেষে ভার্বটা অনুবাদ করে দিবেন। ওকে, অর্থাৎ আপনি সাবজেক্টটা ঠিক রেখে পিছন থেকে অনুবাদ করে দিবেন, তাহলে আপনার
অনুবাদটা শ্রুতি মধুর হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। ওকে, আচ্ছা, যারা টেন্সের ক্লাস করেনি অবশ্যই অবশ্যই আমার ইউটিউবে গিয়ে জব থেরাপি চ্যানেলের নাম, ওইটা অবশ্যই এখানে গিয়ে আপনি টেন্সের একটি ক্লাস রয়েছে, বিশদ বড় আলোচনা, প্রায় 40 মিনিটের মতো, ওইটা আপনি অবশ্যই দেখে নেবেন। এখানে বাংলা ব্যাখ্যা সহ টেন্স পড়ানো হয়েছে। হ্যাঁ, যারা অনুবাদে অনেক বেশি দুর্বল, যারা রাইটিং এ অ্যাডভান্স রাইটিং এ অনেক বেশি দুর্বল, তাদের জন্য একটা সুসংবাদ দিচ্ছি। সেটা হচ্ছে এই মাসের পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমার দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে অনুবাদ এবং অ্যাডভান্স রাইটিং এর উপর। ওইখানে আপনি যা যা পাবেন, 30টি ভিডিও পাবেন অনুবাদ এবং অ্যাডভান্স রাইটিং এর উপর, এবং 150টি টপিকের উপর আপনি লেখা পাবেন, যেটা পিডিএফ আমি দিয়ে দিব, আপনি বই আকারে পড়তে পারবেন। ওই 150টি টপিকের মধ্যে বেসিক গ্রামার থাকবে, অ্যাডভান্স গ্রামার থাকবে, ভোকাবুলারি রিলেটেড লেখা থাকবে, এবং সর্বোপরি ট্রান্সলেশনের 18টি টেকনিক দেওয়া থাকবে ওই 150টি টপিকে। আপনি বাংলাদেশের একক কোনো বই এটা পাবেনই না। ওকে, কারণ এই শীটটা তৈরি করা হয়েছে প্রায় দেশি বিদেশি 87টি বই থেকে। ওকে, এরপর হচ্ছে আপনি 10টি মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন এবং 5000 টাকা সমান মূল্য আপনি 15টি বইয়ের পিডিএফ পাবেন। ওকে, যে বইটা বাজারে নেই বললে চলে, কিন্তু এগুলো অনেক বেশি দরকারি। আপনি যেগুলো পড়তে পারেন তাহলে কিন্তু আপনার ইংরেজির অনুবাদ করার ক্ষমতা, আপনার রাইটিং স্কিলটা অনেক বেশি বৃদ্ধি পাবে। ওকে, এবং সর্বোপরি 500 পৃষ্ঠার একটা ফোকাস রাইটিং পাবেন। যত ধরনের রাইটিং, যেমন এসে, প্যারাগ্রাফ, শর্ট নোটস, লেটার, আবার লেটার অনেক ধরনের হয়, ফর্মাল লেটার, বিজনেস লেটার, ক্রিটিক্যাল রাইটিং, আর্গুমেন্ট, হ্যাঁ, ইত্যাদি ধরনের যত ধরনের রাইটিং রয়েছে ওগুলো সব কলা কৌশল সহ এবং রিসার্চ ফোকাস রাইটিং সহ প্রায় 500 পৃষ্ঠার একটা পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি একটু রিভিউ করছি। 30টি ভিডিও পাবেন, 150টি টপিকের উপর শীট পাবেন, 10টি মডেল টেস্ট দিতে পারবেন, 15টি বইয়ের পিডিএফ পাবেন এবং 500 পৃষ্ঠার একটা শীট পাবেন ফোকাস রাইটিং এর উপর। এই সবগুলো হবে কিন্তু প্রাইভেট গ্রুপে। এবং আপনারা যারা এই কোর্সটি করবেন অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর যদি আমাকে ইনবক্সে না পান তাহলে আপনারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আর যারা হোয়াটসঅ্যাপে করতে পারবেন না তারা অবশ্যই আমার টাইম লাইনে গিয়ে আমার যে পিন পোস্ট রয়েছে ওইখানে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি এটা আপনাদের সাথে পাওয়ার পরে, কমেন্টটা পাওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করব। ওকে, তো ভিউয়ার্স, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।